শেহজাদের চোখের সামনে একটা গলিতে ঢুকে গেল মিঠি। শেহজাদও পিছু নিল, তবে আর খুঁজে পেল না। মিঠি হঠাৎ কোথায় যেন মিলিয়ে গেল। তন্ন তন্ন করে খুঁজতে লাগলো, তাও পেল না। পাগল হয়ে গেল শেহজাদ। কোথাও নেই। বার কয়েক ডাকলো, প্রতি উত্তর এলো না। ফোনে কল দিল, কিন্তু বন্ধ। লোকেশন ট্র্যাকিং করলো, বাসায় শো করছে। এত তাড়াতাড়ি বাসায় যাওয়া পসিবল নয়। অন্যদিকে বাসা থেকে সামনে অন্যদিকে বাসা থেকে সমানে কল আসছে। সবাই ওয়েট করছে তাদের জন্য। ফোনের উপর ফোন এলো, শেহজাদ কোনো প্রত্যুত্তর করতে পারল না। একসময় বলে দেয় মিঠির নিখোঁজের কথা। শুনতেই মিঠির মামারা বাসা থেকে রাস্তায় নেমে অলিতে গলিতে খুঁজতে লাগলো। সাইনটা না নিতে পারলেই শেষ। ওনারা পাগলের মতো হয়ে গেলেন, দিক বেদিক শূন্য হয়ে খুঁজতে লাগলেন। শেহজাদের চাইতেও যেন ওনাদের চিন্তা বেশি, তেমনটাই দেখা গেল। শেহজাদকে তো বকাঝকা করে আর রাখে নাই। বার কয়েক মারতেও এলো তিন মামা মিলে, কিন্তু শেহজাদ কোনো রিয়াক্ট করতে পারল না। সবটা সময় নীরব রইল। শেহজাদের একটা সমস্যা রয়েছে, সে সাথে সাথে রিয়াক্ট করতে পারে না। চোর গেলে বুদ্ধি আসে, অমন ব্যাপারের মতোই। আর তখন তাকে বোবাই ধরে। বারবার মিঠির লোকেশন ট্র্যাকিং করা হলেও বাসায় শো করছে। তবে এটা যে প্ল্যান অনুযায়ী মিঠির মামারা বুঝতে পারল। ভাবতে লাগলেন, তবে কি মিঠি ওনাদের সব প্ল্যান জেনে গিয়েছে? কিন্তু কিভাবে পসিবল? সারা রাত মিঠিকে খুঁজলেন তিন মামা মিলে। শেহজাদও আছে সঙ্গে, ভুঁড়িটা নিয়ে সবার পেছনে পেছনে হাঁটছে। বিরক্ত হলেন মতিউর রহমান, বলেই ফেললেন ভুঁড়ির জন্য হাঁটতে পারে না, শালা প্রতিবন্ধী। শুনলেও রিয়্যাক্ট করতে পারল না শেহজাদ। ভীষণ দুঃখ হলো এই ভুঁড়ির জন্য। আজ সে, শবনম, মিঠি দুজনের একজনকেও সঠিক সময়ে রক্ষা করতে পারেনি, কোনো রিয়্যাক্ট করতে পারেনি। একবার এগোই একবার পেছোই। বেচারা ভুঁড়ির জন্য ভীষণ সমস্যা পড়েছিল। যেভাবে দুজন লেগেছিল, তখন শুধু চোখে মুখে সর্ষে ফুল দেখেছিল। চারজনেই রোডের উপর দিয়ে শেহজাদকে বকতে বকতে হাঁটছিল, বকা দিচ্ছিল। বাঁকা চোখে তাকালেন মতিউর রহমান। শালার এত বড় ভুঁড়ি, হাঁটতেই পারে না। মিঠির মতো নাক মুখ তোলা মেয়ে কেমনে এই শালার সাথে এতদিন সংসার করলো? কোন রুচিতে? এরে তো রাতের অন্ধকারে দেখাই যাচ্ছে না। এত কালো মানুষ হয়? হাতে ধরে মেয়েটার জীবনটা নষ্ট করলাম। আমি তো এই ভেবে অবাক হই, পরীর মতো সুন্দরী, স্মার্ট, মডার্ন, রাগী জেদি একটা মেয়ে মিঠি কিভাবে 6-7 মাস এর সঙ্গে সংসার করলো? কোন বিবেকে? এর কি দেখে, কি ধৈর্য মেয়েটার! শালারে যে একটা লাথি দিয়ে বাসা থেকে বের করে দেয় নাই, এটাই হাজারবার শুক্রিয়া। শালার ঘরে শালারে আরও 1-2 কোটি টাকার অ্যাপার্টমেন্টে রাখছে। কি ভাগ্য! শালা তো মূল্য বুঝল না। আরে কি রত্ন দিলাম! শালার মাথার মধ্যে কোনো জ্ঞান নেই, বুদ্ধি নাই, সব গোবরে ভরা। মেয়েটাকে হারাইয়া ফেলছে। কোথায় আছে, কোথায় গেছে মেয়েটা এত রাতে? চিন্তা হচ্ছে। শালা তো হাঁটতেও পারে না। এরে আসতে বলছে কোন শালারে? সেই শালার সামনে আয়, তোরে একটু দেইখা লই। সব শুনলেও শেহজাদ নীরব রইল। কি বলবে সে? শেহজাদের এই একটাই সমস্যা, সে কাউকে কিছু বলতে পারে না, প্রতিবাদ করতে পারে না। চোখ জোড়া ছলছল করে উঠল। মিঠির জন্য চিন্তা হচ্ছে। কোথায় গেল মেয়েটা? রাগে জিদে খারাপ কিছু করে ফেলেনি তো? আতঙ্কিত হলো শেহজাদ। মেজ এবং সেজ মামা বিরক্ত হলেন শেহজাদের প্রতি। মেজ মামা বললেন, খাওয়া দাওয়া কমিয়ে একটু জিম টিম করলে কি হয়? এই বয়সে এত বড় ভুঁড়ি চেঁচাতে ভালো লাগে? তোমারে কেমন দেখায় নিজেকে আয়নায় দেখছো কখনো? খচ্চর
মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। মিঠির মতো মেয়ে কিভাবে এর সাথে সংসার করলো। কিছু বলতে পারল না শেহজাদ। আমার রুচি দুর্ভিক্ষ চলছে তা জানিস তোরা? জি না ভাইজান, না জানলে এই শালারে দেখ কোন দুঃখে এত সুন্দর মেয়ের সাথে এরে বিয়ে দিলাম, আক্ষেপ করে বললেন মতিউর রহমান। কিছু বলতে পারল না কেউ। আচমকা পেছন থেকে একটা গাড়ি বিকট শব্দে হর্ন দিতে লাগলো। শাঁসা করে গাড়িটা চলে গেল। কিছুক্ষণ পর সেই একই গাড়ি আবারও এলো। ওনাদের গায়ের উপর দিয়ে প্রায় উঠিয়েই দিয়েছিল। চারজনেই সরে গেল। আঁতকে উঠল চারজন। মতিউর রহমান বকতে লাগলেন, কোন শালার ঘরের শালা এমন ফাইজলামি করতেছে? আমাদেরকে কি জোকার মনে হয়? এটা কি রেস দেওয়ার জায়গা? শালা ফাজিল, জুতা দিয়ে চাপকানো দরকার। কিছু দূর গিয়ে গাড়িটা আবারও ব্যাক করলো। এবার আবারও ওনাদের গায়ের উপর দিয়ে উঠিয়ে দিলেন। ভয়ে ওনারা জড়সড় হয়ে গেলেন। মেজমামা বললেন, অনেক বছর আগে টারজান হিন্দি মুভি দেখেছিলাম, ঠিক সেই মুভিতেও এমন করে। বলতে আবারও গাড়িটা ওনাদের সামনে দিয়ে গেল। আশ্চর্য হয়ে গেলেন ওনারা। এসব কি হচ্ছে বুঝতে পারছেন না কিছুই। তবে না চাইতেও এই ৬-৭ মাস টুকটাক খবর পৌঁছেছিল মতিউর রহমানের কানে। স্ত্রীর মুখ থেকে মাঝে মধ্যে টুকটাক শুনতেন, যদিও গুরুত্ব দিতেন না। শুনতেন দুজনের মধ্যে ভালোই আন্ডারস্ট্যান্ডিং, চুটিয়ে সংসার করছে, কোনো দ্বন্দ্ব বিবাদ কিংবা ঝামেলা নেই, খুব সুখেই রয়েছে। এইসব শুনলে মাঝে মধ্যে কেন জানি বোনের কথা ভেবেই হিংসে হতো। ভেবেছিল সুখে থাকবে না, দিনরাত লাগালাগি কিংবা মারপিট করবে প্রথম দিনের মতো। ভেবেছিলেন এইসব শুনে পৈশাচিক হাসি হাসবেন, আনন্দ করবেন, কিন্তু ঘটনা ঘটল অন্যরকম। বিড়বিড়িয়ে বললেন, মিঠির মতো রাগী জেদি স্মার্ট মডার্ন কোয়ালিফাইড একটা মেয়েও বুঝিয়ে দিল টাকা পয়সা দিয়ে কম্পারিজন হয় না। ভালোবাসার মানুষের পাশে সবসময় থাকাটাই সব। একজন স্ত্রী যখন তার স্বামীর থেকে পুরোপুরি সাপোর্ট, ভালোবাসা আর সম্মান পায়, তখন কোটি টাকাও এই ভালোবাসার কাছে কিছু না। আসলে কথাটা সত্য। মিঠির কোটি টাকার কাছেও এই ভালোবাসা কিছুই ছিল না। কিন্তু হারামজাদাটা এটা কি করলো? কি রত্ন দিলাম তাকে, টাকার গোলা দিই নাই, আস্ত একটা টাকা ভর্তি ব্যাংক দিয়েছি। কত কোটি টাকার মালিক এই মেয়ে, সেই হিসাব জানা আছে এই হাদারামের? মিঠির জুতা মোছার যোগ্যতাও নেই এই হাদারামের। সেখানে কিনা স্বামীর স্থান পেয়েছে, কি সৌভাগ্য! আর মেয়েটাও কি অবলীলায় বিনা অভিযোগে মেনে নিয়েছে, সংসার করেছে। শালা হাবাগোবা, কি ধন হারাইলি! ইচ্ছে করছে একটা লাথি মেরে কোমর ভেঙে দেই। শালা এই বয়সে আবার ভুঁড়িও একটা বানাইছে, হাঁটতেও পারে না, প্রতিবন্ধী। আমার তো এখন শরীরটা ঘিন ঘিন করছে। পরীর মতো মেয়ে কেমনে এর সাথে থাকলো, সংসার করলো? কোন রুচিতে, কোন বিবেকে? এর কি দেখে একজন পুরুষ হয়েও এরে দেখতে ঘৃণা লাগছে আমার, ছি! দুশ্চিন্তায় টেনশনে মতিউর রহমানের মাথা গুলিয়ে গেছে। ওনার ইচ্ছা করছে শেহজাদকে মেরে ফেলতে। এই লোকটার কারণে মেয়েটা এখন কোথায় চলে গেছে। তপ্তশ্বাস ফেললেন। সব শুনেও নীরব রইল শেহজাদ। কী বা বলার আছে তার? আর এনাদের সাথে তর্ক বিতর্কে জড়ালে তারই সমস্যা। আর ঘটনা তো সত্য, সব দোষ তো তারই। সে যদি সঠিক সময়ে প্রতিবাদ করে একটা স্টেপ নিত, তাহলে আজ এমন কিছুই হতো না। আর আসল ঘটনা তো সে ছাড়া কেউই জানে না। তাই ওনারা এখনও চুপ রয়েছেন। শুনলে নিশ্চয়ই গর্ত করে পুঁতে ফেলবেন। কিছু দূর গিয়ে গাড়িটা আবারও ব্যাক করলো। এবার ঘাবড়ে গেল চারজনে। ওনারা বুঝতে পারলেন গাড়িটার মধ্যে থাকা ব্যক্তিটা ওনাদের টার্গেট করেছেন। তিনজনেই দৌড়াতে লাগলেন। তা দেখে শেহজাদও দৌড়াতে লাগলো, কিন্তু বেচারা ভুঁড়ির জন্য দৌড়াতে পারল না। তবুও চেষ্টা করছে। শেহজাদের কানের পাশ দিয়ে শাঁসা করে গাড়িটা ছুটল। আচমকা চারজনকেই ধাক্কা মারল। চারজনেই সিটকে রোডের উপর
ছড়িয়ে ছিটিয়ে হুমড়ি খেয়ে পড়ল। কোনো মতে উঠে আবারও ছুটতে লাগলো। কোমরে ব্যথা পাওয়ার দরুন হাঁটতে পারছিল না, তবুও চেষ্টা করছেন। গাড়িটা সোজা চলে গেল। প্রায় মিনিট খানেক পর আবারও দ্রুত স্পিডে গাড়িটা ছুটে এলো। এবার ওনারা উল্টো দৌড়াতে লাগলেন। মেজো সেজো মামা দুজনে ছুটে চলে গেল। বড় মামা পেছনে, তার পেছনে শেহজাদ। বেচারা শেহজাদের ভুঁড়ি নিয়ে হাঁটতে কষ্ট হচ্ছে, কোমরেও ব্যথা পেয়েছে। ফের পেছন থেকে ধাক্কা দিতেই মতিউর রহমান পড়ে গেলেন। গাড়িটা এবার ওনার পায়ের উপর দিয়ে চলে গেল। বিকট শব্দে চিৎকার করে উঠলেন। আতঙ্কিত হয়ে তাকিয়ে রইল শেহজাদ। পরপর এভাবে মোট 3 বার ওনার পায়ের উপর দিয়ে গাড়িটা রাউন্ড করলো। মুহূর্তেই ওনার পা দুটো গুঁড়িয়ে গেল। ওখানেই রক্তাক্ত অবস্থায় পড়ে রইলেন মতিউর রহমান। মেজো আর সেজো মামা এলোমেলো পায়ে দৌড়াতে লাগলেন। ওনাদেরকেও সেম একই রকম করলেন। 3 জনেই রক্তাক্ত অবস্থায় রোডের উপর পড়ে রইলেন। সবার এমন করুণ দৃশ্য দেখতেই ঘাবড়ে গেল শেহজাদ। ভাবল এবার তার পালা। গাড়িটা আবারও ওর সামনে এলো। ভুঁড়ি নিয়ে শেহজাদ দৌড়াতে লাগলো। কি আর দৌড়াচ্ছে, অনেকক্ষণ শেহজাদকে তাড়া করলো গাড়িটি। শেহজাদ হাঁপাতে লাগলো। কিছুক্ষণ পর কোথাও উধাও হয়ে গেল গাড়িটি। স্বস্তির নিঃশ্বাস ফেলে শেহজাদ। মিঠির কথা মনে পড়তে আবারও খুঁজতে লাগলো। আচমকা গাড়িটি দ্রুত বেগে ছুটে এসে শেহজাদের সামনে দাঁড়ায়। শেহজাদ তখন রোডের মাঝখানে। বুঝতে পারল তার সময় ঘনিয়ে এসেছে। আজ আর রক্ষা নেই। তবুও গাড়ির দিকে একবার তাকালো, কিন্তু গাড়িটি কালো, গাড়ির কাঁচও কালো বাইরে থেকে, আর এবং এদিকটায় ল্যাম্পপোস্ট না থাকায় কিছুই দেখা গেল না। একবার মিঠির কথা মনে পড়ল। মিঠি এত পাকাপোক্তভাবে গাড়ি চালাতে পারে না, সবে একটু একটু শিখেছিল শখের বশে। গাড়ির দিকে তাকালো। এটা মিঠির গাড়ি নয়। মিঠির দুটি গাড়ির মধ্যে একটা টয়োটা আর একটা মার্সিডিজ বেঞ্জ, কিন্তু একটা স্পোর্টস মডেলের। রেজাল্টের বেশ কিছুদিন পূর্বে মিঠি BMW ব্র্যান্ডের একটা গাড়ি কেনার জন্য জেদ ধরেছিল। মিঠির বাবা বলেছিল নতুন ভার্সিটিতে উঠলে এরপর কিনে দিবেন। মেয়ের আবদার তিনি ফেলতে পারলেন না, কথা দিয়েছিলেন। আশ্চর্যের বিষয় হলো এই গাড়িটিতে কোনো নম্বর প্লেট নেই। শেহজাদের ভাবনার মাঝেই হর্ন দিয়ে এগিয়ে এলো গাড়িটি। একটু একটু করে গাড়িটি এগোয়। শেহজাদ ও একটু একটু করে পেছায়। আচমকা গাড়িটি একটু পিছিয়ে হুট করে জোরে এগিয়ে আসতেই চোখ মুখ উল্টে সেখানেই সেন্স হারায় শেহজাদ। জানালার কার্নিশ গলিয়ে চোখের উপর সূর্যরশ্মি পড়তেই পিটপিট করে তাকালো শেহজাদ। প্রায় কত ঘন্টা পর চোখ মেলে তাকালো ঠিক অনুধাবন করতে পারল না। চতুর্দিকে দৃষ্টি বোলাতেই চোখ পড়ল বেলুন আর বিভিন্ন রঙের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে সাজানো গোছানো রুমের দিকে। চোখ বন্ধ করে কিছুক্ষণ পর আবারও তাকালো। বুঝতে পারল সে বাসায় রয়েছে, কিন্তু কিভাবে সম্ভব? সে তো রাস্তায় ছিল। মনে পড়ল তখন গাড়িটা তাকে ধাক্কা দিতেই কি হয়েছিল সে আর জানে না। তার মানে সে মরেনি, জীবিত। কে করলো তাকে এমন করুণা? আশেপাশে তাকাতেই দেখলো তার বাবা মা বোন সবাই চিন্তিত মুখে বসে রয়েছেন। সবার চোখে পানি। ফের দৃষ্টি ঘোরাতেই চোখ পড়ল ইয়া বড় বড় অনেকগুলো কেকের উপর। আত্মীয় স্বজন থেকে শুরু করে বন্ধু বান্ধব এবং পরিচিত মহল থেকে শুরু করে কেউ বাদ পড়েনি। সবাই আনতে না পারলেও পার্সোনালি শুভেচ্ছা জানিয়ে পার্সেল করে কেক এবং পছন্দের গিফট পাঠিয়ে দিয়েছে। সারা রাত অমন করে পড়ে থাকায় কেকগুলো কেমন ছড়িয়ে গেছে। অবশ্য কেকগুলো এত বড় আর সংখ্যায়ও অনেক, তাই ফ্রিজে রাখার মতো অবস্থা নয়। হুট করে মনে পড়ল মিঠির কথা। মিঠি কোথায়? আম্মা ও ফিরেছে? অস্থির কণ্ঠে জিজ্ঞেস করল শেহজাদ। কিছু বলতে পারলেন না তিনি। মুখে আঁচল চেপে হু হু করে কাঁদতে লাগলেন। এই কয়দিনে মেয়েটার জন্য খুব মায়া হয়ে গিয়েছিল ওনার। হঠাৎ কি হয়েছে এবং কোথায়
হারিয়ে গিয়েছে মেয়েটা কেউ জানে না। সারাদিন কত হাসি খুশি ছিল মেয়েটা। অসুস্থ শরীর নিয়েও কত কি শপিং করেছে ওনাদের জন্য। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। পুলিশকে এখনো ইনফর্ম করেনি কেউ, যেটা রাতেই করার কথা ছিল। করবেটা কে? শেহজাদ তো সেন্স হারিয়ে সারারাত ওভাবেই ছিল। সবে সেন্স ফিরল ভোর রাতের দিকে। কয়েকটা ছেলে বাসায় নিয়ে এসেছে প্রায় অর্ধমৃত অবস্থায়। আর মিঠির মামারা পাকনামি করেই ইনফর্ম করতে দেয়নি। ওনাদের মনের মধ্যে কি চলছে তা কেউ জানে না। ঝরঝর করে চোখের জল ছেড়ে মুখে আঁচল চেপে মাথা নাড়ালেন। এখনো ফেরেনি। কোথায় গিয়েছে, কি করছে, কেমন আছে মেয়েটা, কেউই জানে না। আদৌ বেঁচে আছে তো? উঠে বসার চেষ্টা করলো শেহজাদ। লিভিং স্পেসে রয়েছে সে। ওনারা ধরিয়ে বসিয়ে দিলেন। চিনচিন করে মাথায় খুব ব্যথা অনুভব হলো। হাত দিতেই বুঝতে পারলো মাথায় ব্যান্ডেজ, তার মানে মাথায় আঘাত পেয়েছে। হাত পা দেখলো সব ঠিক আছে, মাথা ফেটেছে শুধু। ভাবুক হলো সবার ক্ষতি করলেও ওর ক্ষতি করলো না কেন মানুষটা? আর কে ছিল লোকটা? এক এক করে নীরবে প্রস্থান করলো সবাই। থম মেরে কিছুক্ষণ ওভাবেই সোফার উপর বসে রইল শেহজাদ। ফের চোখ পড়ল কেকগুলোর উপর। 18 পাউন্ডের কেকটার পাশাপাশি 2 পাউন্ডেরও ছোট্ট একটা কেক অর্ডার করেছিল শেহজাদ। কেকটার নাম দিয়েছে মিঠি রিভেন্স কেক। এই কেকের অবশ্য একটা হিস্টোরি রয়েছে। আর এই কেকটা মিঠিকে সারপ্রাইজ দিয়েছিল মূলত রাগানোর জন্যই। কিন্তু শেহজাদকে অবাক করে দিয়ে রাগার বদলে মিঠি হাসতে হাসতে কুটি কুটি হয়েছে। সব ভুলে শেহজাদ মিঠির হাসিই দেখেছিল সেই মুহূর্তে। শুধু মিঠি না, বাসা ভর্তি সবাই হেসেছিল এই কেকটা দেখতেই। তার কারণ শেহজাদের 37 বছর পূর্ণ হওয়ার দিন হঠাৎ বার্থডেতে মিঠি শেহজাদের একটা কেক সারপ্রাইজ দিয়েছিল। কেকটা ঠিক এমন ছিল। শেহজাদ সারাক্ষণ টিভিতে খেলা দেখত। একজন ব্রাজিল আর একজন আর্জেন্টিনার সাপোর্টার। এই নিয়ে অনেক ঝগড়াঝাটি করেছিল দুজন। তাই খেলা দেখা নিয়ে ফান করে একটা কেক অর্ডার করেছিল মিঠি, যেখানে শেহজাদ ব্রাজিলের জার্সি পরে সোফায় বসে খেলা দেখত। এরপর ব্রাজিল হেরে যাওয়ার পর শেহজাদের চুপসানো মুখ করে কেকটা ডেকোরেট করা আর ভুড়িও ছিল। এছাড়াও শেহজাদকে রাগানোর জন্য কেকের উপর ইংরেজিতে লেখা ছিল হ্যাপি বার্থডে সস পটাটো। এর মানে এই যে যে ব্যক্তি যিনি তাদের বেশিরভাগ সময় টেলিভিশন দেখে ব্যয় করেন এবং ব্যায়াম করেন না কিংবা কোনো আকর্ষণীয় শখ করেন না। আর এই মিনিংটা শেহজাদের সাথে খুব যায়, মূলত তাই লেখা। অর্থাৎ শেহজাদকে পালক আলু বলে সম্বোধন করা হয়েছিল কেকটির মধ্যে। আর তাই এই লেখাটা দেখা মাত্রই সেদিন ভীষণ রেগে গিয়েছিল শেহজাদ। যদিও মনে মনে খুশি ছিল, কিন্তু এই লেখাটা দেখা মাত্রই সেদিন ভীষণ রেগে গিয়েছিল শেহজাদ। যদিও মনে মনে খুশি ছিল, কিন্তু মিঠিকে বুঝিয়েছে সে রাগ করেছে। আর তাই এবার মিঠির বার্থডেতে রিভেন্স হিসাবে সারাদিন বিছানায় বসে মোবাইল চালানো নিয়ে ফান করে এই রিভেন্স কেকটা অর্ডার করে। এর কারণ ইদানিং মিঠি মোবাইলে ব্যস্ত সময় পার করছে, আর তাই এটাই আইডিয়া করে দিয়েছে। যদিও কেকটার মধ্যে থাকা মেয়েটির চুলগুলো মিঠির মতো ছোট এবং কালার করা নয়, বরং ভুলে লম্বা আর কালো চুল দিয়ে আর্ট করে ছিল পেস্ট্রি শেফ। এছাড়াও কেকের গায়ে থাকা মেয়েটার গায়ে 3 পিস ছিল, যেটা মিঠি ভুলেও পরে না।
অর্থাৎ পুরো কেকের ডেকোরেশনটাই ভুল ছিল। তার সাথে কিছুই ম্যাচ করেনি, শুধু মোবাইল চালানোটা ছাড়া। এছাড়াও যেই পেস্ট্রি শেফ এই কেকটা ডেকোরেশন করেছিলেন তিনি বোধহয় সঠিক ডিটেলস না শুনেই করেছিলেন, অথবা করার চেষ্টা করেছেন, হয়তো সেভাবে হয়নি। সে যাই হোক, তবে শেহজাদের সময় মিঠি সব কিছুর ডিটেলস বারবার দিয়েছিল, তাই ভুল হওয়ার কোনো চান্সই ছিল না। এজন্যই মূলত কেকটা দেখতেই হেসে কুটি হয়েছিল মিঠি। আর আরেকটা কারণ হলো রিভেন্স হিসাবে তার কেকটিতে বাংলায় লেখা ছিল, বুড়ো বয়সে এত মোবাইল চালানো ঠিক না, পুচকো বুড়ি। এই লেখাটা দেখা মাত্রই ভীষণ হেসেছিল মিঠি। একদিকে বুড়ো বয়স, আবার নাকি পুচকো বুড়ি। মানে হয় এইসবের। আর তাই হাসতে হাসতে পেট ধরে গড়াগড়িও করেছিল মিঠি। সেই হাসি দেখে মায়াময়ী দৃষ্টিতে তাকিয়েছিল শেহজাদ, সাথে কিছুটা লজ্জাও পেয়েছে পেস্ট্রি শেফ এর আনাড়ি কর্মকাণ্ডে। মিঠি সেই হাসি মাখা মুখের দৃশ্যটি চোখের সামনে ভাসতে আচমকা হাসি ফুটে উঠল শেহজাদের ঠোঁটের কোণে। সেদিন শেহজাদ রাগ দেখালেও কাল কেক দেখে মিঠি রাগ করেনি। তার মানে মিঠির রাগ হয়নি কেকের জন্য। এবারও পরাস্ত হলো শেহজাদ। ইস, এই মিঠিকে কোনোভাবেই পরাস্ত করতে পারে না সে। মিঠি বুঝিয়ে দিয়েছে এই রিভেন্স কেক এ তার কিছু আসে যায় না। রাগ দেখিয়ে শেহজাদ বোকামি করলো। আসলেই তাদের খুনসুটিগুলো ব্যাপক ভালো লাগে তার, এবং উপভোগ করতেও দুজনে। দীর্ঘশ্বাস ফেলল শেহজাদ। দু চোখ বন্ধ করতেই মিঠির মায়াবী মুখ আর গম্ভীর সুন্দর চোখগুলো ভেসে উঠল, হু হু করে উঠল বুকের ভেতর। ফের মিঠির কথা মনে পড়তেই বুকটা স্যাঁত করে উঠল। মেয়েটা কোথায়, খুঁজতে যেতে হবে এক্ষুনি। উঠে দাঁড়ালো, কিন্তু কোথায় খুঁজবে? মেয়েটা কোথায় আছে, কি করছে? সুস্থ রয়েছে তো? আদৌ কোনো অঘটন ঘটানি তো? আর তাদের বেবিটা ঠিক আছে তো? তখন মিঠিকে পেট চেপে ধরে চলে যেতে দেখেছিল শেহজাদ। তার সঙ্গে যখন রাগান্বিত হয়ে কথা বলেছিল, তখনও মিঠির বেদনার্ত মুখশ্রী শেহজাদের দৃষ্টি এড়ায়নি। পরপর 10-11টা থাপ্পড় খেয়েও নিশ্চল ছিল মিঠিকে শান্ত করার জন্য, কিন্তু লাভ হলো না। চোখ মেলে তাকালো, মাথায় যন্ত্রণা হচ্ছে। মস্তিষ্কের নিউরনে জট পাকিয়ে কিলবিল করতে লাগলো চিন্তাগুলো। ততক্ষণে প্রায় সকাল 8টা। তার মানে সে বেশ অনেকগুলো ঘন্টা সেন্সলেস ছিল। নিজেদের রুমে ফিরতেই বুকটা আবারও হু হু করে উঠল। আষ্টেপৃষ্ঠে শূন্যতা ঘিরে ধরল। মিঠির লাক্সারিয়াস প্রিন্সেস পার্টি গাউনটি বিছানার উপর ভাঁজ করে রাখা, সাথে রয়েছে খুব সুন্দর একটি ক্রাউন। শপিং থেকে ফিরলেই রেডি হওয়ার কথা ছিল। ক্রমশ বুকটা ভারী হলো শেহজাদের। পরিহিত পেস্তা কালারের পাঞ্জাবির পকেটে হাত দেয়। জীবনে সেদিন প্রথম একটা আইলাইনারের আবদার করেছিল মিঠি। শেহজাদ এনেছিল ঠিক, কিন্তু দিতে ভুলে গিয়েছিল। চোখের সামনে ধরল আইলাইনারটা। ঝাপসা হয়ে এলো দৃষ্টি। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে জামা পাল্টে তার মায়ের রুমের পাশ দিয়ে আসতেই শুনতে পেল তিনি কাঁদছেন। ওনার পাশে পাথর হয়ে বসে রয়েছেন শেহরিন। তার বাবা মাথা নিচু করে বসে রয়েছেন একটা চেয়ারে। ফ্লোরে হাত পা ছড়িয়ে সিনু কাঁদছে। হাতে কতগুলো ফ্রক, কসমেটিক্স, মেকআপ, ক্লিপ, খোপা আর কত রকমের প্রসাধনী। পাশে 2টা টেডি বিয়ার, বারবি ডল ও দেখা যাচ্ছে। আহারে, নিশ্চয়ই মিঠি কাল শপিংয়ে নিয়ে গিয়ে কিনে দিয়েছিল। কাল সিনুও গিয়েছিল মার্কেটে। এই কয়দিন সিনুর সাথে খুব ভাব হয়ে গিয়েছিল মিঠির আবার একটা ঐশ্বরিক শক্তি আছে, খুব সহজে মিশে যেতে পারে সবার সাথে। মিঠির ইগো কম, তবে তার মধ্যে ইগো থাকলে মন্দ হতো না।
সিনু মেয়েটা কেমন করে কাঁদছে, মনে হচ্ছে তার আপন কেউ মারা গিয়েছে। মেয়েটার অমন কান্নায় বলে দিচ্ছে মিঠি তাকে কতটা আপন করে নিয়েছিল। কয়েকদিন হাড্ডি সিনাপ বলে ডাকতেও শুনেছিল। মন খারাপের বদলে সিনু হাসতো শুধু, যেন মজার কিছু শুনেছে। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। হঠাৎ কান্নাকাটির শব্দ শুনতে পায়ের গতি বাড়ালো। মিঠির মামিরা কাঁদছেন পাশের রুমে। সবেই বোধহয় খবর পেয়েছেন ওনারা। কাঁদতে কাঁদতে ওনারা বাসা থেকে বেরিয়ে গেল। জানতে পারলো 3 মামার পা ভেঙে গুড়ি গুড়ি হয়ে গিয়েছে। সম্ভবত ওনাদের পা কেটে ফেলে দিতে হবে জানা গেল। ওনাদের অবস্থাও আশঙ্কাজনক। আইসিইউতে আছেন 3 ভাই। হসপিটালে এলো শেহজাদ। মিঠির মামিরা কান্নাকাটি করছেন। আত্মীয় স্বজন এবং মিডিয়ার লোকরা এসে ভিড় জমিয়েছে। ওনারা 3 জনই যেহেতু রাজনীতির সাথে সম্পৃক্ত, তাই মোটামুটি মিডিয়া পড়া সরগম। পুলিশি তদন্ত চলছে। কে বা কারা এমন জঘন্য কাজ করেছে কেউই সঠিক তথ্য জোগাড় করতে পারেনি এখনো অবধি। তবে অভিযান অব্যাহত। যতটুকু বুঝতে পারল, এখানে সর্বপ্রথম মিঠিকে সন্দেহজনকের তালিকায় রেখেছে। যেটা মানতে পারল না শেহজাদ। মিঠি এমন কাজ করতেই পারে না। তর্ক বিতর্কে না জড়িয়ে নীরবে সবার আড়ালে প্রস্থান করল শেহজাদ। এখানে থাকাটা বিপজ্জনক, আর সে চায় না মিঠির বিষয়ে কোনো জটিলতা তৈরি হোক। যেখানেই থাকুক মিঠি, সে যেন মানে আমেরিকা ফিরতে পারে, সেটাই কামনা করল। হুট করে মনে পড়ল শবনমের কথা। দাঁতে দাঁত চাপলো। এই শবনমের জন্য সব হয়েছে, নয়তো এমন পরিস্থিতি কখনো হতোই না। ভাবলো শবনম আদৌ বেঁচে আছে তো। শবনম মারা গেলে মার্ডার কেসে পড়বে মিঠি, আর ক্যালিফোর্নিয়ায় যাওয়াটাও ব্লক হয়ে যাবে। এছাড়াও যুক্তরাষ্ট্রের রুলস অনেক কড়া। আকাশের মাধ্যমে শবনমের খোঁজ নিয়ে অন্য হসপিটালে গেল। শবনমও আইসিইউতে ভর্তি। ইট দিয়ে পরপর মাথায় আঘাত করার কারণে প্রচুর ব্লিডিং হয়েছে আঘাতপ্রাপ্ত স্থান থেকে। অবস্থা আশঙ্কাজনক। বাঁচা মরার গ্যারান্টি দিতে পারছেন না ডক্টররা। শবনমের বাবা মা এবং তার বাবা মা সহ তাদের বেশ কয়েকজন নিকট আত্মীয়কে দেখা গেল। সবাই বোধহয় রাতেই খবর পেয়ে ছুটে এসেছে। শবনমের স্বামীকেও দৌড়াদৌড়ি করতে দেখা গেল। শুধু তাই নয়, শবনম পুলিশি পাহারায় রয়েছে। কারণটা ঠিক জানতে পারল না। উল্টো মিঠি কেস করেছে নাকি শবনমের জন্য, বুঝতে পারল না শেহজাদ। সে যাই হোক, জাহান্নামে যাক শবনম, তার কি। বেঈমানের শাস্তি এমনই হওয়া উচিত। এখন মিঠি কোথায় কে জানে। কারো চোখ পড়ার পূর্বেই বেরিয়ে এলো শেহজাদ। এখন কারো সামনে ফেস টু ফেস হওয়া মানে অহেতুক সময় নষ্ট করা। আশেপাশে সব জায়গায় এবং তার ফ্রেন্ডদের বাসায়ও খোঁজ নিল, কিন্তু কোনো তথ্য পাওয়া গেল না। রেজাল্ট প্রকাশ হতেই মিঠির সব ফ্রেন্ডরা বিদেশে চলে গেছে যাওয়ার স্টাডি করার জন্য। রেজাল্ট প্রকাশ হতেই মিঠির সব ফ্রেন্ডরা বিদেশে চলে গেছে হায়ার স্টাডি করার জন্য। বিভিন্ন হসপিটালেও খবর নিল, লাভ হলো না। কোথায় যেতে পারে মিঠি। পার হয়ে গেল 3 দিন। মিঠির খোঁজ পাওয়া সম্ভব হলো না। হতাশ হয়ে হাল ছেড়ে দিল শেহজাদ। পুরো শহর খুঁজেও লাভ হয়নি। মিঠির টিকিটাও পাওয়া গেল না। যে মানুষ হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া সম্ভব, কিন্তু যে মানুষ স্বেচ্ছায় হারিয়ে গেছে, লুকিয়ে থাকে, তাকে খুঁজে বের করা অসম্ভব। শেহজাদ বুঝতে পারল সবটাই ছিল মিঠির পরিকল্পিত। কিন্তু মেয়েটা এখন কোথায়। বিভিন্ন নিউজ পেপারে নিখোঁজের সংবাদ প্রচার করেও অনুসন্ধান করে আশানুরূপ কিছুই হয়নি। রাত বাজে তখন 11:30। বাইরে থেকে সবে ফিরল শেহজাদ। হতাশ হয়ে রুমে ঢুকতেই হঠাৎ কলিং বেল বেজে উঠল। ক্লান্ত পা জোড়া টেনে ডোর খুলতেই দেখল একটা পার্সেল
নিচে রাখা। সম্ভবত কেউ রেখে গিয়েছে। আশেপাশে কাউকে দেখা গেল না। ভড়কায় শেহজাদ দ্রুত পার্সেলটি হাতে নিয়ে ডোর অফ করে রুমে চলে যায়। কৌতূহলী হয়ে দ্রুত পার্সেলটি খোলে, দেখল তার ভিতরে আরও একটি ছোট বাক্স এবং বেশ কিছু ফাইল। দেখেই বোঝা যাচ্ছে এগুলো হসপিটালের। আতঙ্কিত হয় শেহজাদ, বুকটা ধড়ফড় করতে লাগলো। পার্সেলের ভিতর থেকে বক্স এবং ফাইলগুলো বের করতেই সর্বপ্রথম একটি ভাঁজ করা কাগজ চোখে পড়ল। সম্ভবত একটা চিঠি। দ্রুত চিঠিটা হাতে নেয় শেহজাদ। ভাঁজ খুলতেই সেখানে গোটা গোটা অক্ষরে লেখা, প্রিয়র ও প্রিয় স্বামী। আগে ছিলেন এখন প্রিয়র অপ্রিয় স্বামী। আগে ছিলেন এখন আর নেই। কারণটা একটু পরেই জানতে পারবেন। সে যাই হোক, আকাশে থাকা মেঘের মতোই আপনি আমার ছোট্ট মনের পুরোটা জুড়ে ছিলেন। তবে খুব করে আপনাকে বলতে ইচ্ছে হয়, আমি তো একা বেশ ছিলাম। শেহজাদ হঠাৎ কেন এলেন আমার জীবনে? কেন এত কাছে টানলেন? কেন এত ভালোবাসলেন? সব শেষে বুঝলাম সবটাই মিথ্যা ছিল। হাজারো বার বুকে জড়িয়ে ধরে ভুলিয়ে দিয়েছিলেন সব কষ্ট, যন্ত্রণা, সব কি মিথ্যা ছিল? তবে ভালোই যখন বেসেছিলেন, তবে কেন এত অবহেলা করলেন? আর কেনই বা এভাবে অভিনয় করলেন? আপনি তো চাইলে সবটা ঠিক করতে পারতেন শেহজাদ, কিন্তু গোছানোর চেয়ে ভাঙতে বেশি মত্ত ছিলেন আপনি। প্রশ্নটা শুধু এতটুকুই, বুকে যদি আর এক নারী ছিল, তাহলে কেন এত কাছে আসলেন? কেন এত কাছে টানলেন? নাই বা আসতেন আমার জীবনে? আমি তো একাই বেশ ভালো ছিলাম। প্রয়োজন ছিল না কিন্তু আমাকে এভাবে ভাঙার। আমি কখনোই ভুলব না আপনার দেওয়া নীরবে করা আমাকে খুন। যেই খুনের হয়তো বাইরের আঘাতটা কেউ দেখতে পাবে না, কিন্তু ভেতরে ভিতরে পুড়ে ছাই হয়ে যায়। জানেন, আপনি আমাকে নিজের করে নেওয়ার পর আমি ভেবেছিলাম পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি। অথচ আপনি আমাকে বুঝিয়ে দিলেন সবাইকে অন্ধবিশ্বাস করতে হয় না। ভালোবাসার মানুষও বদলায় নতুন কিছুর ছোঁয়ায়, নতুন কিছু পাওয়ার আশায়। ভালোবাসা যেন অস্তিত্বশীল হয়ে যায়। আপনার পরিবর্তন, আমার বিশ্বাসের প্রলয়, একটা সময় যা ছিল অটুট তা এখন নষ্ট হয়ে গেছে। আমি আপনাকে নিজের করে নিয়েছিলাম, এখন আপনি আমার আবেগের ভগ্নাংশ। তবে শিখলাম নতুন কিছু, ভালোবাসার চরিত্র বদলায় নতুন কিছু পাওয়ার আশায়, চেষ্টায়। সবাই চলতে থাকে পরিবর্তনের ধারায়। জানেন, যার বাবা নেই তার অর্ধেক পৃথিবী নেই, আর যার মা নেই তার গোটা পৃথিবী নেই। আমি তো দুইটাই হারা। আপনি তো জানতেন আমার মা নেই, বাবা থেকেও নেই, অর্থাৎ আমার কেউই নেই, আমার পুরো পৃথিবীই নেই। মা আমার ছায়াতলে থেকে কোনো রকমে বড় হয়েছি। আপনি তো জানতেন আপনাকে নিয়ে আমার স্বপ্ন, আশা অনেক কিছুই ছিল। আমার ভরসার স্থান আপনিই ছিলেন। আপনাকে নিয়ে আমি একসঙ্গে বৃদ্ধ হওয়ার স্বপ্ন দেখেছিলাম। তাহলে কিভাবে পারলেন অভিনয় করতে? সে যাই হোক, আমি বোধহয় আপনার উপর একটু বেশি অধিকার খাটিয়ে ফেলেছি, সেই জন্য দুঃখিত। আর যা ছিলেন তার থেকেও একটু বেশি কাছের ভেবে ফেলেছি, সেজন্য আমি ক্ষমাপ্রার্থী। অতঃপর দীর্ঘশ্বাস নিয়ে বলছি, শূন্য ছিলাম, শূন্যই থাকলাম। কেন যে মায়ার জালে পড়ে জীবনটা শেষ করলাম? কখনো শুনেছিলেন কিনা জানি না, তবে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, ভালোবাসার জগতে যদি প্রাপ্তি বলে কিছু থেকে থাকে, তবে তার নাম বেদনা। আরও বলেছিলেন, আমি বড় সুন্দরী না পাই অতি বড় সুন্দরী না পাই বর, অতি বড় ঘরণী না পাই ঘর। হ্যাঁ, আমি না পেলাম ঘর, আর না পেলাম বর, আর এক বুক বেদনা নিয়ে আমি চলে যাচ্ছি। তবে রেখে গেলাম কিছু চাপা অভিযোগ। আপনি গোপনে রাখবেন, তাকে বাড়তে দিয়েন না।
আমিও বলবো না কারো কাছে। এই মায়াময়ী মহামরি ইতিহাস কেউ জানবেও না আমি মরেছি অনাহারে, অবহেলায়, প্রতারণায়। সবশেষে একটাই কথা, আমি আপনাকে মুক্ত করে দিয়েছি। যাকে নিয়ে আপনার কাছে আমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ মনে হয় তাকে নিয়েই খুশি থাকেন, ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, নিজেকে ভালোবাসবেন। ইতিমিঠি। চিঠিটা পড়তেই গড়গড় করে জল গড়িয়ে পড়তে লাগলো চোখ বেয়ে। ছোট বক্সটা খুলতেই শেহজাদ চিৎকার করে উঠল। ওর চিৎকারে সবাই ছুটে এলো। দেখলো শেহজাদের হাতে ছোট্ট এক টুকরো মাংসপিণ্ড, ছোট্ট একটা চিরকুট দেওয়া। কাপা কাপা হাতে তুলে নেয়, তাতে লেখা, হঠাৎ দেখলাম আপনার আত্মা অন্যের বুকে ঠাঁই নিয়েছে। সেই ঘটনার বেদনায় আমার শরীর থেকে প্রাণ নিয়েছে। আমার নয়, আপনার সত্তার। এরপর লেখা, আমাদের পুচকোটা এতক্ষণে নিশ্চয় সে আপনার হাতে। ওর বয়স 3 মাসের কম। ছেলে কি মেয়ে তা জানি না। এক পলক তাকিয়েছি শুধু, খুঁটিয়ে খুঁটিয়ে দেখার সাহস করিনি। তবে তার নাম দিয়েছি আমি শখ, শেহজাদ মিঠির শখ। আর আমার সেই শখের ফুলদানিতে সুখের ফুল রাখতে পারলাম না শেহজাদ। শেহজাদ মিঠির শখ, আর আমার সেই শখের ফুলদানিতে সুখের ফুল রাখতে পারলাম না শেহজাদ। বুক চেপে ধরল শেহজাদ। ক্রমশই তার শ্বাস বন্ধ হয়ে আসছে। সুফিয়া বেগম বাহুতে ধাক্কা দিয়ে জিজ্ঞেস করলো, এইসব কি শেহজাদ? কিভাবে হলো এসব? সব দোষ আমার, সব আমার দোষ। আমি যদি তখন একটা স্টেপ নিতাম তাহলে আজ এমন কিছু হতো না। কি বলছিস, কি হয়েছিল? কিচ্ছু লুকালো না শেহজাদ মায়ের কাছে। এক এক করে সব বলে দিল। আচমকা কষিয়ে একটা থাপ্পড় মারলেন তিনি। স্তব্ধ হয়ে মায়ের দিকে তাকালো শেহজাদ। খুনি খারাপ সময় যেই পাশে থাকে সেই তো যোগ্য নারী। তোর এমন একটা দুঃসময়েও মেয়েটা ছায়ার মতো তোর পাশে ছিল, আর তুই কিনা একটা চরিত্রহীনা মেয়ের জন্য এমন করলি। তোকে ত্যায্যপুত্র করলাম। থাক তুই ওই চরিত্রহীনা মেয়েকে নিয়ে। বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইল শেহজাদ। শেহরিন এবং শফিক সাহেব তাচ্ছিল্য করল শেহরিন। এতদিন আমি গর্ব করে বলতাম আমার ভাই পৃথিবীর সেরা ভাই, আমার ভাই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ। আজ বুঝতে পারলাম আমার ভাই প্রকৃত একটা খুনি। তোমাকে ভাই বলে পরিচয় দিতেও আমার ঘৃণা করছে। আমি তোমাকে ঘৃণা করি। বেরিয়ে গেল শেহরিন। এখানে আর এক মুহূর্তও থাকবে না সে। এতদিন মিঠির জন্যই ছিল। মিঠি মেয়েটা বিরাট বড়লোকের সন্তান। বয়সের তুলনায় মেয়েটা যথেষ্ট বুদ্ধিমতী, মার্জিত এবং নিরহংকারী। কোনো অহংকারই নেই মেয়েটার মধ্যে। ভীষণ মিশুক মেয়ে। এই অবধি খারাপ কোনো দিক পাওয়া যায়নি। এছাড়াও বুদ্ধিমতী একটা মেয়ে। তা না হলে 4 কোটি টাকার স্কলারশিপ কেউ পায়। সেই মেয়েটাকে কিনা একটা চরিত্রহীনা মেয়ের জন্য কষ্ট দিল তার ভাই। লজ্জায়, অপমানে, দুঃখে, কষ্টে রুমে ঢুকলো ব্যাগ গোছাতে। এখনই রওনা দিতে হবে। এতক্ষণ নীরব ছিলেন শফিক সাহেব। ছেলের মুখের দিকে তাকিয়ে বললেন, স্ত্রী সবচেয়ে বেশি কষ্ট পায় স্বামীর বদ ব্যবহারে। আমি খুবই বদমেজাজি, কিন্তু কেউ কখনো বলতে পারবে না আমি তোমার মায়ের সামনে কোনোদিন উঁচু গলায় কথা বলেছি। আরেকটা সত্য কথা কি জানো? আগলে রাখা জিনিস আয়ত্তের বাইরে চলে গেলে তখন আর সেটা নিজের থাকে না। কিছু বলতে পারল না শেহজাদ। রুম
বেরিয়ে যাওয়ার সময় বললেন, কদর করতে না জানলে নসিব থেকে উঠে যায় অনেক কিছু। বুকে হাত দিয়ে বসে রইল শেহজাদ। হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। রুম থেকে চিৎকারের শব্দ শুনতেই ছুটে যান শফিক সাহেব। সুফিয়া বেগম হার্ট অ্যাটাক করেছেন। রাত বাজে প্রায় 10:30। ল্যাব থেকে বাসায় ফিরে স্টাডি রুমের পাশ দিয়ে যেতেই হঠাৎ পিয়ানো বাজানোর শব্দ শুনতে পায় আবরিশাম। আচমকা পাজোড়া থেমে যায় তার। পিছু ফিরতেই দেখল তার পেছনে আফওয়ান দাঁড়িয়ে আছে। ভুরু কুঁচকালো আবরিশাম। তুমি এখানে কি করছো? হসপিটাল থেকে ফিরলাম সবে। পিয়ানো বাজায় কে? জানি না। অনবরত পিয়ানো বাজিয়ে যাচ্ছে কেউ। আবরিশাম জানে এভাবে কে পিয়ানো বাজায়, আর এটা তো সেই শিখিয়েছে। এত মন খারাপ কিসের? বিড়বিড় করে বলল আবরিশাম। তুমি জানতে আসবে? না, তবে ড্যাডকে লস এঞ্জেলস যাওয়ার সময় দেখছিলাম। কখন? সকালে। এখন বলল আমায়। জোরে ধমকে উঠল আবরিশাম। সে এসেছে। স্টাডি রুমে ঢুকতে দেখল সত্যি তার কথা সঠিক। আবরিশামের পিছে আফওয়ান ঢুকলো। গুটি গুটি পায়ে এগিয়ে যায় আবরিশাম। দুজন মানুষের ছায়া এবং ভারী শ্বাস টের পেতেই পিয়ানো বাজানো বন্ধ করে মাথা তুলে তাকায় মিঠি। আবরিশামকে চোখের সামনে দেখতেই ঘাবড়ে যায়। আতঙ্কিত উঠল সমস্ত চোখ মুখ। মন খারাপ কেন? পকেটে এক হাত ঢুকিয়ে একটু ঝুঁকে বলল। শ্বাস আটকে রইল মিঠি, যেন সে তার জমের সামনে উপস্থিত হয়েছে। জমই তো বলো, গম্ভীর তার স্বর। এমনি। মিঠির যখন খুব মন খারাপ থাকে তখন সে পিয়ানো বাজায়। মিঠির দিকে তাকায় আবরিশাম। এই তো মাস 7-8 হবে মেবি মেয়েটাকে দেখে এলো, অর্থাৎ 17 বছর বার্থডের সময়। কত পরিবর্তন হয়েছে এই কয়টা মাসে। এখনো বছর গড়ায়নি। হিসেব করলো 18 বছর পূর্ণ হতে এখনো মিঠির 3.5 মাস বাকি। কিন্তু শরীরের দিকে তাকাতেই কেমন বিবাহিত মহিলাদের মতো লাগছে, আবারও কেমন রুগ্নও লাগছে। হঠাৎ এত পরিবর্তনের মানে বুঝতে পারল না আবরিশাম। নীরবতা ভাঙল। ভয় পাচ্ছ? না তো গলা কাঁপছে কেন? শ্বাসগুলো মিঠির নাকের ডগায় টেনে নিতেও কষ্ট হচ্ছে। পৃথিবীতে তোমার জম তো আবরিশাম। কাঁপতে লাগলো মিঠি। এটা ঠিক যে পৃথিবীতে যদি কাউকে ভয় পায় তার নাম আবরিশাম ভাইয়া, আর আবরিশাম তার জম। ক্যালিফোর্নিয়ায় এসেছো অথচ জানালে না, এত দুঃসাহস! শ্বাস আটকে তাকিয়ে রইল মিঠি। চলবে। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পগুলো যারা নিয়মিত শুনছো তারা অবশ্যই আমাদের পেজটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবে, এবং এরকম সব নিত্য নতুন গল্প পেতে হলে আমাদের সকল গল্পগুলোতে একটি করে লাইক দিয়ে যাবে এবং গঠনমূলক কমেন্ট করে যাবে। এবং যদি কোনো গল্প আমাদের এই চ্যানেলে শুনতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে।